এমিরেটসের ফ্লাইটে ট্রাভেল করব দুবাই থেকে কলকাতার পথে। 29শে এপ্রিলের সকাল থেকে যে গল্পটা শুরু হয়েছিল, আজ 12ই মের সকালে সেই গল্পের শেষ লিখতে চলেছি এমিরেটসের ফ্লাইটে দুবাই থেকে কলকাতা ফেরার মধ্যে দিয়ে। শেষ অধ্যায়ের সংযোজনটা হয়তো এই জন্যই ছিল প্রয়োজন, আগামী দিনে যারা কলকাতা থেকে দুবাই আসবেন তারা পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট ইনফরমেশন। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেলা 1:05। বুর্জ খালিফা দেখে যখন রওনা দিলাম তখন ঘড়ির কাঁটা বেলা 11টার ঘর পেরিয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ার অন্তত ঘন্টা 2 আগে এয়ারপোর্ট পৌঁছাতেই হবে। চেক ইন, ইমিগ্রেশন, কাস্টমস, সিকিউরিটি, অনেক রকম প্রোটোকল থাকে। প্রথমে ভেবেছিলাম বুর্জ খলিফা না হয় পরের বার দেখে নেব, তারপর ঠিক করলাম একটু সকাল সকাল বেরিয়ে ওটা কভার করে তারপর হোটেলে ফিরে এসে লাগেজ নিয়ে না হয় এয়ারপোর্ট চলে যাব। এই সিদ্ধান্তটাই ছিল মারাত্মক ভুল, কারণ সময় আমাদের চিন্তাভাবনার থেকেও দ্রুত চলে। তাই সময়ের তাড়া খেয়ে আমরাও চলেছি দুবাইয়ের ডাউনটাউন পেরিয়ে এয়ারপোর্টের দিকে। আমরা বলতে আমি আর আমার দুবাই নিবাসী দর্শক বন্ধু প্রতাপ দা। এর আগের বার রাশিয়াতে বুলেট ট্রেন মিস করেছি, আজকে এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট পাবো কি পাবো না, কি হবে আমি জানি না। বুর্জ খালিফা দেখে আর হোটেলে ফেরা হয়নি। এক কাপ চায়ের মাঝে দুটো কথাবার্তা বলবো সেটারও সময় মেলেনি। সহযাত্রী প্রিয়ম হোটেল থেকে ওর আর আমার দুজনের লাগেজ নিয়ে আগেই রওনা দিয়ে দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, না হলে আরও দেরি হতো। এবার আমার প্ল্যান ছিল যে আমি হোটেলে যাবো, ওখান থেকে একটু ফ্রেশ হয়ে লাগেজ টাগেজ নিয়ে বেরোবো। আর বুর্জ খালিফা দেখতে গিয়ে ওখান থেকে অতটা উপরে গেলাম, নামলাম, এই করতে গিয়ে সে করতে গিয়ে বহুত লেট হয়ে গেছে। প্রিয়ম কন্টিনিউ ফোন করছে। এবার ও বললো একটা কাজ করো, তুমি তাহলে এয়ারপোর্ট চলে আসো টার্মিনাল 3-তে, আমি এয়ারপোর্ট চলে আসছি। আমি সেটাই করছি। তো প্রতাপ দা বললো ঠিক আছে আমি তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিচ্ছি। আমরা একটা রেস্টুরেন্ট ঢুকেছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য, খাবার দাবার অর্ডার দিলাম, চাও অর্ডার দিলাম, বাট এই তাড়াহুড়োর জন্য কিচ্ছু হলো না। হাতে চা নিয়ে বেরিয়ে চলে এলাম। আর অলরেডি এখন বেজে গিয়েছে 11:30। আমার এখান থেকে ফ্লাইট ছাড়া টাইম হচ্ছে দুপুর 1:05। আর দুপুরের ফ্লাইটটা নিয়ে ভুলো, যদি রাতের ফ্লাইট নিতাম খুব ভালো হতো, অন্তত একটা বেলা এখানে পেতাম। আর এয়ারপোর্ট এখান থেকে প্রায় 9 কিলোমিটার মতো রাস্তা, যদিও কিলোমিটারটা বড় কথা নয়, জাস্ট ট্রাফিকের ব্যাপার। আজকে সানডে ট্রাফিক কিছুটা হলেও কম আছে। যাই হোক, আশা করছি যে টাইমে এয়ারপোর্ট পৌঁছে যাবো। দুবাই এয়ারপোর্টের কার পার্কিং থেকে লিফটে চড়ে 2 নম্বর লেভেলে পৌঁছে সোজা হাঁটা লাগালাম টার্মিনাল নম্বর 3 এর ডিপার্চারের দিকে। এক্ষেত্রে একটা পরামর্শ, যে এয়ারপোর্ট থেকেই আপনাদের ফ্লাইট হোক না কেন, টিকিটে টার্মিনাল নাম্বারটা অবশ্যই দেখে নেবেন। সেক্ষেত্রে একটু দেরিতে এয়ারপোর্ট পৌঁছালেও কিছুটা সময় মেকআপ করা যায়। আজকে আর ফ্লাইট পাওয়া হলো না মনে হচ্ছে। প্রিয়মের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, সিম নেই এখানে, ওর কাছেও কোনো সিম নেই। দুবাই এয়ারপোর্টে 3 নম্বর টার্মিনাল পর্যন্ত মেট্রো রয়েছে, যেটা বারদুবাই থেকে দুবাই মেরিনা শহরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ওয়েল কানেক্টেড। হয়তো কোন মেট্রো যাচ্ছে। দুবাই এয়ারপোর্টে টার্মিনালে ঢোকার জন্য টিকিট কিংবা পাসপোর্ট কোনটাই চেক হয় না। শুধুমাত্র খুঁজে নিতে হবে যে এয়ারলাইনের ফ্লাইটে আপনি যাবেন তাদের চেক ইন কাউন্টার। এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট। এদিকে হচ্ছে ফার্স্ট এবং বিজনেস ক্লাসের কাউন্টার, এদিক থেকে হচ্ছে অল ডিপার্চার কাউন্টার। আমাকে যেতে হবে এমিরেটসের কাউন্টারে। এমিরেটসের কাউন্টারে এলাম, এখান থেকে বোর্ডিং পাস নেবো। এখানে সিট চুজ করার অপশন দিয়েছিল, এখানে ডিসপ্লে রয়েছে, বললো যে কোন সিটটা নেবে, জানলা ধারে কোনো সিট নেই। আমি যে আপগ্রেড করাবো, আপগ্রেড করে হয়তো বিজনেস ক্লাস করে নেবো, সেটার কোনো অপশন নেই। যা দুটো জানলা পড়ে আছে সেটা হচ্ছে উইংসের ওপরে, আলাম মিডিল সিট দিয়ে দিন, আরাম করে শুয়ে শুয়ে যাবো। এই ফার্স্ট আমি এমিরেটসের ফ্লাইটে ট্রাভেল করবো দুবাই থেকে কলকাতার পথে, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। আমি আগে থেকে ওয়েব চেক ইন করিনি, সেহেতু জানলার ধারে সিট চুজ করতে পারিনি। আজকাল ফ্লাইটে ট্রাভেল করার সময় পছন্দ মতো সিট নিতে গেলে বিশেষ করে উইন্ডো সিটের জন্য এক্সট্রা টাকা পে করতে হয়। ওয়েব চেক ইন করার ক্ষেত্রে অনেক সময় উইন্ডো সিট পাওয়া যায়, না হলে আগে এয়ারপোর্ট পৌঁছে বোর্ডিং পাস নেওয়ার সময় চেক ইন কাউন্টারে যদি রিকোয়েস্ট করা যায় তাহলে এয়ারলাইন সংস্থা অনেক সময় উইন্ডো সিট দিয়ে দেয়, যদিও এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তো ঠিকই আছে, অসুবিধা নেই কিছু, আবার তো ট্রাভেল করবো। আর এই ফ্লাইটের প্রসঙ্গেই আপনাদেরকে বলি, হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি উইগো অ্যাপ। কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য কিন্তু হচ্ছে উইগো অ্যাপ বেস্ট। ফ্লাইট বুকের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপসগুলো আছে, কোন অ্যাপস থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কতটা কম খরচ পড়ে সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকের ক্ষেত্রে এয়ারবিএনবি, বুকিং.com, গোআইবিবো, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেলের খরচ কম পড়বে সেটা কিন্তু সহজে কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপের নতুন ফিচার্স আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া হলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে অবশ্যই কিন্তু আমাকে একটা ফিডব্যাক দেবেন। বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পর ইমিগ্রেশন এবং সিকিউরিটি, এই প্রসঙ্গে বলে রাখি অন্যান্য এয়ারপোর্টের তুলনায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন যেমনই ফাস্টেস্ট তেমনই সিম্পল। দুবাইয়ের ইমিগ্রেশন ভাই সেই লেভেলে ফাস্ট। এখানে ইমিগ্রেশন শুধু পাসপোর্ট স্ক্যান করলাম, ছবি উঠলো, গল্প শেষ, স্ট্যাম্প ফ্যাম্প মারার কোনো গল্প নেই। তারপরে এলাম সিকিউরিটি চেকে। আমাদের এখানে যেমন সিকিউরিটি চেক করার সময় ঘড়ি, মোবাইল, হ্যানা ত্যানা সব কিছু খুলে আলাদা ট্রেতে রাখতে হয়, এখানে ওসব কোনো ব্যাপার নেই। এখানে হয়তো আপনার ছোটো ব্যাগ আছে, সেখানে আপনার ঘড়ি, মোবাইল, ইলেকট্রনিক্স গেটে সব আছে, আপনি ভরে দিলেন ওখানে ব্যাগে, আপনার জুতো দিয়ে দিলেন ট্রেতে, আর আপনার আরেকটা যে পিঠে ব্যাগ আছে সেটাও দিয়ে দিলেন, মানে আপনার যেগুলো কেবিন ব্যাগে যাবে।
মানে আলাদা করে বার করে সব কিছু দেখানোর দরকার নেই, হট করে হয়ে গেল। মানে দুবাইয়ের ইমিগ্রেশন সিকিউরিটি ফাটাফাটি ভাই, ফাটাফাটি। এই সব কিছু করতে সময় লাগলো মাত্র 5 মিনিট, আর এখন বাজে হচ্ছে বেলা 12টা বেজে 5 মিনিট, ফ্লাইট 1টা 5-এ, মানে এখন 1 ঘন্টা সময় আছে। অবশ্যই এখানে ব্যাগ ড্রপ লাস্ট টাইম ছিল 11টা বেজে 56 মিনিট, সেটা মাত্র 15 মিনিট সময় আমার ছিল। যখন আপনারা ফ্লাইটের টিকিট বুক করেন তখন ফ্লাইটের টিকিটে একটা লাইন লেখা থাকে, চেক ইন কাউন্টার ক্লোজিং টাইম। শুধু এই জিনিসটাকে ঠিকঠাক মেনটেন করতে পারলে চেক ইন হয়ে যাওয়ার পর আর কোনো চাপ নেই। প্রায় 14 দিনে 3টে দেশ দেখলাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরই প্ল্যান ছিল, সেটাও করেছিলাম বেড়াতে যাওয়ার মাত্র দিন 10 আগে। ট্রিপ শেষে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কিছুটা এইরকম। এত কম সময়ের মধ্যে এত বড় প্রোগ্রাম হয়তো হয় না, তবুও একটা ঝুঁকি নিয়েছিলাম যে কম সময় যতটা সম্ভব দেখে নেওয়া যায়। দেখে নেওয়াটা বড় কথা না, অন্তত একটা ধারণা। দুবাই এলাম, দুবাইয়ের পথঘাট চিনলাম, রাস্তাঘাট জানলাম। হ্যাঁ, খরচ হয়তো অনেকটা বেশি হয়ে গেছে প্রথমবার এসেছি বলে, তবুও ঠিক আছে। জীবনে কিছু কিছু জায়গা থেকে মানুষ হয়তো শিক্ষা নেয়। আর বিদেশে এসে সত্যি কথা বলতে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি, যেভাবে এত সহজ সরল কথা বলছি, সব কিছু হয়তো এতটা সহজ নয়। তবুও চেষ্টা করছি আপনাদেরকে একটা গাইড দেওয়ার, এটা আপনাদের আগামী দিনে সুবিধা হয়। আর খরচের কথা যদি বলি, আমি প্রত্যেকটা পর্বের ডিসক্রিপশন বক্সে সেই দিনের খরচের হিসেব দিয়ে দিয়েছি, যাতে আগামী দিনে আপনাদের একটা আইডিয়া আসে, বিশেষ করে যারা বিদেশ ভ্রমণ করবেন। উজবেকিস্তান, রাশিয়া, দুবাই 3টে দেশের কয়েকটা শহর ঘুরে, নামি দামি ট্রেন, সেই সঙ্গে 6-6টা ফ্লাইট জার্নি করে আমার খরচ হয়েছে 2,12,000 টাকা। কতগুলো প্লেন, কতগুলো ইমিগ্রেশন, কতগুলো জার্নি, কতগুলো ট্রেন। বুলেট ট্রেন মিস না করলে, কয়েকদিন আগে থেকে প্ল্যান করলে, কিংবা খরচের ব্যাপারে কিছুটা স্ট্রিক্ট হলে এই খরচটা 1,70,000-এও নামানো যেত। এই বিদেশ ভ্রমণ প্রসঙ্গে আরও একটা আপডেট আপনাদের দিয়ে রাখি। আগামী দিনে আবারও যে 15 দিনের জন্য বিদেশ ট্রিপ করতে যাচ্ছি, সেখানে আমার লক্ষ্য কম খরচে ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশের ব্লগ তৈরি করা। দেশ ভ্রমণের পাশাপাশি ট্রেন জার্নির ব্লগ কিংবা বিদেশ ভ্রমণের গল্প নিয়মিত আসবে। শুধু থাকুক সেই সব দর্শক বন্ধুদের পজিটিভ সাপোর্ট, যারা মন থেকে এই চ্যানেল বা এই পরিবারের হিতাকাঙ্ক্ষী। ভ্যাট ক্যাশ রিফান্ড রয়েছে। ধরুন আপনারা কোনো এখান থেকে জিনিসপত্র কিনলেন, সেগুলো আপনারা ধরুন এয়ারপোর্টে এসে 5% ভ্যাট রিফান্ড করবেন, তো সেটা কিন্তু এয়ারপোর্টে করতে পারবেন। প্লাস যদি আপনারা মনে করেন কারেন্সি এক্সচেঞ্জ করবেন, সেটাও করতে পারেন। বাট এক্ষেত্রে আমার সাজেশন আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে আসুন। এয়ারপোর্টে কিন্তু রেট খুব একটা ভালো দেয় বলে আমার মনে হয় না। এয়ারপোর্টের 5% ভ্যাট রিটার্নের ক্ষেত্রে আপনারা দুবাই থেকে যে প্রোডাক্টটি কিনুন না কেন, পাকা বিল অবশ্যই নিয়ে নেবেন। বোর্ডিং পাসে লেখা ছিল গেট নাম্বার B31 থেকে আমাদের ফ্লাইট ছাড়বে, আর এই গেট নাম্বারটা খুঁজে পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়। ফাইনালি বোর্ডিং ডান, ওখানে দেখাতে হলো পাসপোর্ট এবং হচ্ছে আমাদের বোর্ডিং পাস। গেট নম্বর B31-এ বোর্ডিং পাস ভেরিফাই করা সম্পূর্ণ হলে তারপর এগিয়ে গেলাম ফ্লাইটের দিকে। দুবাই থেকে কলকাতাগামী এমিরেট ফ্লাইটের ইকোনমি ক্লাসে প্রত্যেক যাত্রীর জন্য 27 কেজি করে লাগেজ বরাদ্দ ছিল। এর মধ্যে কেবিন ব্যাগেজ 7 কেজি এবং চেক ইন ব্যাগেজ 20 কেজি। ওই যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওটা এমিরেটসের ডবল ডেকার ফ্লাইট 380। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে ওই 380 ফ্লাইটের বিজনেস ক্লাসেও ট্রাভেল করব। ফ্লাইটে ওঠার আগে দেখলাম এখানে দুটো গেট রয়েছে, ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসে যাত্রীদের জন্য একটা গেট এবং ইকোনমি ক্লাসে যাত্রীদের জন্য আলাদা একটা গেট। ক্লাস 5 আমার রোল নাম্বার ছিল হচ্ছে 49, ফ্লাইটে আমার নাম্বার হচ্ছে 46। কলকাতা থেকে দুবাইয়ের পথে এমিরেটসের এই ফ্লাইট নম্বর ছিল EK572, এয়ার ক্যাপ ছিল বোয়িং 777-300R টুইন জেট। এই ফ্লাইটে ফার্স্ট ক্লাসের সিট সংখ্যা 8, বিজনেস ক্লাস 42 এবং ইকোনমি ক্লাসের সিট সংখ্যা 304। এমিরেটসের এই ফ্লাইটের ইকোনমি ক্লাসের সিটগুলোতে একটা ক্লাসি লুক রয়েছে। ইন্ডিগো কিংবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এইরকম ফ্লাইটের সিটগুলোর থেকে অনেক বেটার। সিটে রাখা রয়েছে একটা হেডফোন, একটা পাতলা ব্ল্যাঙ্কেট আর একটা কুশন। হেডফোনটা হয়তো নিয়ে আসা যায়, কিন্তু বাকি দুটো নয়। এই সিটগুলোতে কিন্তু দুটো রয়েছে USB A, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে। আর এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। ইউনিভার্সাল যদি অ্যাডাপ্টার থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু আপনারা ইউনিভার্সাল অ্যাডাপ্টার লাগিয়ে আপনাদের ফোন বা ল্যাপটপ এখানে চার্জ করতে পারবেন। জয়স্টিক দিয়েও এটা অপারেট হয়, আবার টাচ স্ক্রিন অপারেট হয়, দুভাবে অপারেট হয়। এখানে একটা এরকম নব রয়েছে, নবটা খুলে দিলাম, চলে এলো একটা ট্রে। এখানে জলের গ্লাস রাখতে পারবো, ট্রেটাকে ছোটো করতে পারবো, আবার বেশি খাবার দাবার দিলে ট্রেটাকে বড় করতে পারবো, এরকম বড় সামনের দিকে টানতেও পারবো, আবার এরকম করে ব্যাক করতে পারবো। এই হচ্ছে ট্রে, গল্প শেষ। আমরা যে ফ্লাইটে ট্রাভেল করবো বোয়িং 777, সেই ফ্লাইটের কিছু টিচার্স রয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্লাইট এমিরেটসের। ফ্লাইট যদি বাই চান্স তার কন্ট্রোল হারায়, তাহলে কীভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে তার কিছু আর কি ব্যাপার স্যাপার রয়েছে। এখানে বড় ম্যাগাজিন রয়েছে, পরে দেখে নেবো সময় সুযোগ করে। এখানে একটা হুক রয়েছে জলের বোতল বা ছোটো ব্যাগ ফ্যাগ ধরে রাখার জন্য। হ্যান্ড রেস্ট, এখানে লেখা আছে সিট নাম্বার 45G। লিভার রয়েছে, যে লিভারটা প্রেস করে সিটটাকে মোটামুটি পুশব্যাক করা যায়। খুব বেশি যে পুশব্যাক করা যায় তার নয়, ওটা হয়তো বিজনেস ক্লাসে হয় কিংবা প্রিমিয়াম ইকোনমিতে। এটা তো ইকোনমি, গরিব ক্লাস, এখানে এইটুকুই হয়। এরকম রয়েছে সব লাগেজ স্পেস, যেখানে প্যাসেঞ্জারদের ব্যাগপত্র রেখে দিয়েছেন। ওপরে একটা নীল লাইট জ্বলছে, যেন মেট্রো প্রবেশ করছে গঙ্গাতে। 343 দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে বেশ বড় একটা ফ্লাইট। সব সিটের প্যাটার্নই কিন্তু এখানে এরকম।
একদম সোজা চলে গেছে রাস্তা ওই বরাবর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সিটের নিচে রয়েছে কিছু সেফটির জিনিসপত্র, ফ্লাইট যদি কখনো জলে টলে নেমে যায় তখন এগুলো আর কি প্রয়োজন হবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আছি দুবাইতে, আমরা ফিরবো হচ্ছে কলকাতাতে। মাঝখান দিয়ে কোন কোন শহরের উপর দিয়ে ফ্লাইট যাবে তার ম্যাপ ট্যাপ সব কিছু রয়েছে। এই ফ্লাইটের জার্নির আরও একটা উদ্দেশ্য আছে আমার। আমি শুনেছি যে এমিরেটসে খাবার খুব ভালো দেয়। বিস্তারায় যখন এসেছিলাম তখনও খাবার খুব ভালো দিয়েছিল। ইথিহাডের কথা না বলাই ভালো, ইথিহাডের তো আলু মাখা দিয়েছিল, বাট এবার দেখা যাক এমিরেটসে কী রয়েছে। বেলা 1:07। বোর্ডিং আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। যে সমস্ত নির্দেশিকা এয়ার হোস্টেস ম্যাডামরা এর আগে হাত নেড়ে দেখাতেন, এখন সেগুলো দেখানো হচ্ছে সামনের এই ফ্রন্ট স্ক্রিনে। এই ফ্রন্ট ডিসপ্লেতে আরও একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো ক্যামেরা কানেক্টিভিটি, যার একটা রয়েছে ফ্লাইটের সামনের দিকে এবং আরেকটা রয়েছে উইংসের ওপরে। আর ভাড়ার কথা যদি বলি, তাহলে দুবাই থেকে কলকাতা পর্যন্ত ওয়ান সাইডের ভাড়া পড়েছে 12,333 টাকা। টিকিট কেটেছিলাম 29 এপ্রিল দুপুরে। দুবাই থেকে দুপুর 1:05 ছেড়ে 4 ঘন্টা 40 মিনিটের জার্নি করে সন্ধ্যে 7:15 এই ফ্লাইট পৌঁছে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা। ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে ব্যাংকক যান কিংবা বাংলাদেশ, দুবাই যান কিংবা ভিয়েতনাম, ব্যাগেজ পলিসি দেখে তারপরেই কিন্তু ফ্লাইটের টিকিট বুক করবেন। আপনার টিকিটে কত কেজি পর্যন্ত ব্যাগ অ্যালাউ হবে সেটা দেখে নিয়ে হিসাব করে তারপরে লাগেজ বুক করবেন। ওই দেখো ভাই, এই সোজাসুজি হচ্ছে রানওয়ে, আমাদের ফ্লাইট এভাবেই কিন্তু যাবে। বন্ধ গেল। রানওয়ে থেকে ছুটে গিয়ে এক লহমায় আমাদের ফ্লাইট ছুঁয়ে নিল দুবাইয়ের আকাশ। পড়ে রইল মরু শহর, একদিকে পারস্য উপসাগর, কংক্রিটের ভিড়ে মিশে থাকা অনেক বড় বড় অট্টালিকা। দূর দূর পর্যন্ত কোনো গাছ নেই, কোনো নদী নেই, কোনো পাহাড় নেই, বড় বড় দিঘিও নেই, পাখির ডাকও নেই। তাও এই শহর বাঁচে। বিশ্বের প্রায় সব বড় বড় সংস্থার অফিসই রয়েছে এই দুবাই শহরে। বিশ্বের পর্যটন মানচিত্রে দুবাই তার আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। ফ্লাইটে সিটে বসে আশা করেছিলাম হয়তো বুর্জ খলিফা দেখা যাবে, কিন্তু আমাদের ফ্লাইট চলেছে সম্পূর্ণ উল্টো দিশায়। যে লেভেলে উঠছে ফ্লাইট, ও টেনে দিল। এটা আমাদের ফ্লাইটের এখন স্পিড 475 মাইল পার আওয়ার। আমরা এখন রয়েছি 19,000 ফিট উচ্চতায়। ইউনাইটেড আরব এমিরেটসের 7টা এমিরেটের কথা বলতে গিয়ে আমি রাসেল খাইমার কথা বলেছিলাম। এই হচ্ছে সেই রাসেল খাইমা যার উপর দিয়ে চলেছে আমাদের ফ্লাইট দুবাই থেকে ভারতবর্ষের পথে। এমিরেটসের এই ফ্লাইটের যদি অনবোর্ড পরিষেবার কথা বলি, তাহলে এই ফ্লাইটে যে 3টে শ্রেণী আছে, অর্থাৎ ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস, কোন ক্লাসে কী খাবার দাবার দেওয়া হবে তারও একটা লিস্ট রয়েছে এবং সেই লিস্টটা বাংলাতেও রয়েছে। তবে এই লিস্টের খাবার দাবারগুলো কিন্তু জায়গা হিসাবে পরিবর্তিত হয়। এমিরেটসের এই ফ্লাইটে পেড ওয়াইফাই রয়েছে, যেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেখানে টেক্সট মেসেঞ্জার পরিষেবা ব্যবহার করা যাবে। তবে ভয়েস মেসেজ, ফটো কিংবা ভিডিও এগুলো পাঠানো যাবে না। এই পরিষেবা ব্যবহার করার জন্য আমার খরচ হয়েছিল $2, মানে 167 টাকা। আগের দিন রাত্রে ঘুম না হওয়ার জন্য চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুমটা ভাঙলো এয়ার হোস্টেস ম্যাডামের সুরেলা ডাকে। দেখলাম খাবার দিয়েছে। আর হ্যাঁ, হার্ড ড্রিঙ্কস রয়েছে, সফট ড্রিঙ্কস রয়েছে, আর সেই সাথে কিন্তু জুসও রয়েছে। যদি মনে করেন জুস খাবেন তাহলে কিন্তু জুসও খেতে পারবেন। সিনথেটিক জুস আগে বলে, অ্যাপেল জুস রয়েছে, মুসাম্বি জুস রয়েছে, সব সিনথেটিক জুস রয়েছে। এদিকে রয়েছে চিংড়ির মালাইকারি, এদিকে রয়েছে সাদা ভাত, একটা বান রয়েছে, এটা মিষ্টি না ভেজিটেবল চপ বুঝতে পারছি না। এদিকে আলুর একটা সবজি রয়েছে, এদিকে আচার রয়েছে, একটা চকলেট রয়েছে, মাউথ ফ্রেশনার রয়েছে, আমুলের বাটার রয়েছে, চানাচুর টাইপের রয়েছে, ওই চাট টাইপের মদ ফদ দিয়ে খাওয়ার জন্য। আমি তো চিংড়ির মালাইকারি খাই না, অ্যাকচুয়ালি আমি চিংড়ি খাই না, শুধু আপনাদেরকে বলবো যে স্বাদ কীরকম। চিংড়ির মালাইকারি ভাই টেস্টি, এটা নিয়ে কোনো কথা হবে না। ভাত ঠিকই আছে, গরম গরম আছে। যে মিষ্টিটা দিয়েছে না, মিষ্টিটা অসাধারণ ভাই। আর এটা হচ্ছে আলু আর টমেটো দেওয়া সবজি। যদি চিংড়ির মালাইকারি কেউ নাও খায় তাও কিন্তু আলু টমেটো সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়ার পার তো চুকলো, এবার হচ্ছে মুদ্রা বিনিময়, মুদ্রা রাক্ষস হয়ে যাবো আমি। এতদিন ধরে যে সমস্ত টাকা পয়সা নিয়ে লেনদেন করতাম, উজবেকিস্তানের টাকা, রাশিয়ার টাকা, দুবাইয়ের টাকা, এত টাকা বেঁচে গিয়েছে, সেগুলো সব এখন ব্যাগে রাখতে হবে। নিজের দেশে ফিরে যাচ্ছি। এবার আমাদের 200 টাকা, 100 টাকা, 500 টাকা এই সমস্ত নোট এবার কাজে লাগবে। এর পরের অপশান চা অথবা কফি। টি অর কফি। আমি বললাম যে আমাকে কফি দিন, ব্ল্যাক কফি, সঙ্গে
লিকুইড দুধ। আমি বললাম আমার দুটো দুধ লাগবে, দুটোই দিয়েছে। দুটো, তিনটে, চারটে যত খুশি নেওয়া যেতে পারে। সুগার পাউচ দিয়েছে, আর এই সাথে আর একটা কিট দিয়েছে। এই কিটের মধ্যে সব কিছুই আছে। এদিকে রয়েছে টাকা পয়সা, এদিকে রয়েছে ডেটা। যা যা ভিডিও করেছি সব এখানে ব্যাকআপ তুলে রেখে দিয়েছি। এবার এইসব সিনেমা আস্তে আস্তে রিলিজ হবে। সময় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে আমাদের দূরত্ব ক্রমশ কমে আসছে। আহমেদাবাদ শহর পেরিয়ে আমাদের ফ্লাইট এখন ভোপালকে 258 কিলোমিটার দূরে রেখে অতিক্রম করছে তার এরিয়াল ডিস্টেন্স। কলকাতার সময় বলছে বিকেল 6:16। আমাদের ফ্লাইট পেরিয়ে এসেছে 3015 কিলোমিটারের দীর্ঘ পথ। গ্রাউন্ড স্পিড 979 কিলোমিটার প্রতি ঘন্টা। বাইরের তাপমাত্রা -50 ডিগ্রি সেন্টিগ্রেড। কলকাতা এয়ারপোর্টের সাথে আমাদের ব্যবধান আর মাত্র 398 কিলোমিটার। আর আমাদের ফ্লাইট বর্তমানে ভূপৃষ্ঠ থেকে 11,000 মিটার উচ্চতায় উঠছে। কলকাতার টাইম হচ্ছে বিকাল 6:34। আমাদের ফ্লাইট হয়তো ল্যান্ড করে যাবে 6:51। আর আমাদের ডিস্টেন্স কভার করতে হবে 79 মাইল, এবং সেই সাথে আমাদের ফ্লাইটের উচ্চতা কমিয়ে এখন চলে এসেছে 13,643 ফিটে। ফ্লাইটের রেকর্ড স্পিড হচ্ছে 334 মাইল পার আওয়ার। সেই সাথে আমাদের ফ্লাইটের লাইট চলে গিয়েছে, আর ওপরে এই ডিজাইনটা সত্যি সুন্দর লাগছে। মনে হচ্ছে না আকাশে তারা দেখছি। কলকাতা শহর এখন কিছুটা এরকম লাগছে। আর 15 সেকেন্ডে আমরা পৌঁছে যাব, মাত্র 111 কিলোমিটার। আর এখন ফ্লাইটের স্পিড হচ্ছে 544 কিলোমিটার প্রতি ঘন্টা। কোথায় এখন কত টাইমিং সেটা শো করছে। হংকংয়ে রাত্রি 9টা 8, ব্যাংককে 8টা 8। কীভাবে দিন রাত্রি হয় যখন পৃথিবী ঘোরে, কী সুন্দর লাগে। প্রথমে আমরা কলকাতা থেকে গেছিলাম হচ্ছে তাসখান। তাসখান থেকে আমরা গেছিলাম হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে আমরা এসেছিলাম দুবাই। দুবাই থেকে এবার আমরা আসছি কলকাতা। পুরো একটা রাউন্ড আমরা ঘুরেছি। কিন্তু এইদিকে রয়েছে হ্যানয় অর্থাৎ ভিয়েতনাম, এদিকে রয়েছে ব্যাংকক, কলকাতা, চট্টগ্রাম, দিল্লি, কাবুল, সেন্ট পিটার্সবার্গ, এখানে আমরা গিয়েছিলাম। এদিকে রয়েছে বাগদাদ, আলেকজান্ড্রিয়া, লাক্সার, এদিকটা হচ্ছে মিশর। কিছুক্ষণের মধ্যে পাইলট অ্যানাউন্সমেন্ট করলেন রেডি ফর টেক অফ। উইংস ক্যামেরাতে ফুটে উঠল কলকাতা শহরের রাতের ছবি। হালকা একটা ঝাঁকুনি। ফ্রন্ট ক্যামেরা অন করে দেখলাম রানওয়েতে আমাদের ফ্লাইটের সেফলি ল্যান্ডিং। এমিরেটস দুর্দান্ত একটা ফ্লাইট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 6:54, অনেকটাই অ্যাডভান্স আমাদের ফ্লাইট, যদিও আমি রাধিকাপুর পাবো না। তবে নেক্সট টাইম যখন দুবাই যাব তখন এমিরেটসের বিজনেস ক্লাসে যাব। এমিরেটস ফ্লাইট যেমনি কমফোর্টেবল, তেমনি জার্নি, তেমনি হচ্ছে টাইমিং, তেমনি হচ্ছে পরিষেবা। মানে এরা টাকা নেয় বাট সত্যি ভালো সার্ভিস দেয়। ডোমেস্টিক এখন আমার পছন্দ ভিস্তারা, আর ইন্টারন্যাশনালে হচ্ছে এমিরেটস। এরই মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, দুবাই আর কলকাতার মধ্যে টাইম জোনের ডিফারেন্স থাকলেও টেম্পারেচারের খুব একটা ডিফারেন্স নেই। বাইরে টেম্পারেচার 33, দুবাই আর কলকাতার মধ্যে টেম্পারেচারের ভাই খুব বেশি পার্থক্য নেই। যে দেশে যায়, যখন এই বাংলায় ফিরি না, তখন অনুভূতি আলাদা। বাট এখানে ফেরার পরে কিছু ভুল ত্রুটি এখন হবে। এতদিন ধরে অন্যান্য দেশের ডান দিক ধরে হেঁটেছি, বাট এখন আমাকে আবার বাঁ দিকে রাস্তা নিতে হবে। রাস্তাঘাট পার করতে অসুবিধা হবে, কারণ এতদিন রাইট সাইড ছিল, রাইট সাইড, এখন লেফট সাইড হবে, রাইট সাইড। এবার করতে হবে এবার করতে হবে হচ্ছে ইমিগ্রেশন, তারপরে ব্যাগ কালেকশন, তারপরে এয়ারপোর্টের বাইরে বেরোতে হবে। ভাই এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের ইমিগ্রেশন। যতক্ষণ না ভাই ইমিগ্রেশন হচ্ছে ততক্ষণ ভাই আমি ভারতের নাগরিক নই, এখন আমি আলটিমেট বহিরাগত। আমি যদি কলকাতাকে ভায়া করে অন্য কোথাও যেতাম, সেক্ষেত্রে হতে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এবারে দাঁড়িয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারের লাইনে। সময় সন্ধ্যা 7:26। কলকাতার ইমিগ্রেশন ডান। দুবাইয়ের ইমিগ্রেশন তো ফার্স্ট, মানে কলকাতার ইমিগ্রেশন ফার্স্ট। শুধু জিজ্ঞেস করলো যে দুবাই কেন গেছিলেন, বললাম বেড়াতে, ব্যাস আর কিছু নয়। স্ট্যাম্প মেরে দিল। বোর্ডিং পাস চাইছিল, বোর্ডিং পাস খুঁজে পাচ্ছি না, ব্যাগে কোথায় রেখে দিয়েছি, বলো লাগবে না। তারপর স্ক্যান মেশিনে ব্যাগটা দিলাম, ব্যাস কোনো চাপ নেই, বেরিয়ে এলাম। এবার লাগেজ নিতে হবে হচ্ছে 14 নম্বর বেল্ট থেকে, তারপর বেরিয়ে যাবো হচ্ছে এয়ারপোর্ট থেকে। সময় রাত 8:45, বেরিয়ে এলাম কলকাতা এয়ারপোর্টের বাইরে। আমরা অনেকক্ষণ এয়ারপোর্টের ভেতরে ছিলাম। প্রিয়ম কি কেনাকাটা করছিল না, কার সাথে ফোনে ঝগড়া করছিল, বেরোতে দেরি হলো। সবাই বেরিয়ে এসছে, আমি একাই পড়েছিলাম। একজন কাস্টম অফিসার বললেন যে আপনার পাসপোর্ট দেখি, দেখালাম। বললো কী করেন, ট্রাভেল ব্লগার। আসলে তো গভর্নমেন্ট এমপ্লয়ি বলতে আমরা তো বলতে পারি না। কোথায় গিয়েছিলেন বললাম, 3টে দেশে গিয়েছিলাম। ব্যাগ দেখলো, বললো যে ব্যাগ স্ক্যানে বসালাম স্ক্যান মেশিনে, দেখলো কোনো চাপ নাই, বিন্দাস। বললাম একটা মানুষ দুবাই থেকে কতটা সোনা আনতে পারে, বললো ওখানে লেখা আছে মেয়েরা বোধহয় 1 লাখ টাকা পর্যন্ত আর ছেলেরা 50,000 টাকা পর্যন্ত। এখন কাছে রুবেল আছে, দিরহাম আছে, আর উজবেকিস্তানি সোম আছে, ওগুলোই চালাবো। 1 লাখ টাকা দিয়ে দাও, দিয়ে নিন না। সময় রাত 9:45, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমি এই গল্পের শুরুতেই বলেছিলাম যে লালগোলা দিয়ে গল্পের শুরু আর হাটের বাজারে দিয়ে গল্পের শেষ। তো গল্পের শেষ লিখতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। ভাই এখানে এসে সব কিছু মাথা ঘুরে যাচ্ছে। আর এই জার্নিতে আমার কোচ হচ্ছে B2। ট্রিপ দারুণ ছিল, অসাধারণ। টায়ার্ড ছিলাম সবাই, এটা একটা ব্যাপার। কৌশিকদাকে বাই বাই বলছি, আবার দেখা হবে পরের ট্রিপে আমাদের সাথে। ট্রেন ছাড়ার পরেই ট্রেনে মশলা মুড়ি উঠল। দাম জিজ্ঞেস করতেই বলে
30 টাকা। বলছে এরপরে 40 টাকা 50 টাকা মুড়ে নেবে। আমরা বাংলা খেয়েছো নাকি বাংলায় এসে? মুড়িওয়ালা আমাকে বলছে আপনি তো ট্রেনে যাতায়াত করেন না, আপনি এবার প্লেনে যাতায়াত করেন। হ্যাঁ, টোটো রিক্সা যাতায়াত করি তো আমি। ট্রেন থেকে চা নিলাম, চাটা টেস্টি। রাত 1:01 ফাইনালি আমার ট্রেন পৌঁছে গেল খাগড়াগড় স্টেশনে। শেষ করলাম আমার এই দীর্ঘদিনের সফর। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো দিন নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড নাইট, লাভ ইউ।